আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের পরের ক্লাসে অ্যান্ড আমরা মেইনলি পাইথন ক্র্যাশ কোর্স করছিলাম। আচ্ছা এটা আগের ক্লাসে এটা সি প্রোগ্রামিং এর ক্লাসে এটা অন হয়ে আছে। আপনারা চাইলে সি প্রোগ্রামিং এর ক্লাসে জয়েন হতে পারেন। এটা আমি নিচ্ছি। এটা জয়েন হতে গেলে আমাকে একটু WhatsApp এ নক দিয়েন। আমি এটা ফ্রি কোর্স জয়েন করায় দিব। তো আমাদের পাইথনটা আমি ওপেন করে নিই। তো পাইথন ক্র্যাশ কোর্সে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা ১ম ক্লাসে দেখেছিলাম কিছু বেসিক জিনিসপাতি। বেসিক্যালি আমরা দেখেছিলাম আপনার একটা প্রোগ্রামিং কাকে বলে, তারপর প্রোগ্রামিং কি শিখবো না শিখবো এবং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা, এগুলো আমরা দেখেছিলাম। আর এরপরে যে বিষয়গুলো আমরা আরো দেখেছিলাম কিছু সায়েন্স অ্যান্ড সিম্বলস। পাশাপাশি আমরা কিছু টাস্ক দিয়েছিলাম, হোয়াট টু ডু বিফোর নেক্সট ক্লাস এগুলো আমরা দিয়েছিলাম। অ্যান্ড হোপফুলি আপনারা একটা কুইজ দেওয়া হয়েছিল, সেই কুইজটা সম্পন্ন করেছেন। অ্যান্ড কুইজটা সম্পন্ন করলে কংগ্রাচুলেশনস। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা পাইথনের উপর একটা সম্পূর্ণ ফুল আমি কোর্স নিয়েছিলাম, বিশাল ৩৬টা লাইভ ক্লাসের। মানে বুঝতে পারছেন যে অনেক বড় একটা কোর্স। সেটা আপনারা এখানে পেয়ে যাবেন এই যে এটাতে। এটা না হয় আমি এটা তো না আপনার হয়ে গেল। এই যে পাইথন ফ্রি কোর্স এটা আপনারা চাইলে দেখতে পারেন। এখানে একদম ডিটেইলসে সবকিছু শিখিয়েছিলাম। তাহলে দ্যাট বিং সেইড চলো আমরা শুরু করতে পারি। ম্যাক কুকড না, আসলে এটা ম্যাকের সমস্যা না। আমার মনে হচ্ছে কোনো একটা অপারেটিং সিস্টেমে কিছু ইস্যু হতে পারে অথবা ওবিএস এর সমস্যা হতে পারে। আই গেস ইট। তো চলুন আমরা ব্যাক করি এবার আমাদের পড়াশোনাতে। আমাদের ক্লাস 2 আজকে অ্যান্ড আজকে আমরা চেষ্টা করব একটু তাড়াতাড়ি আগানোর। তবে অতটাও তাড়াতাড়ি আগাবো না। যতটুকু আগানো দরকার ততটুকু করব। সো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল স্টেটমেন্টস। অ্যান্ড আমার বিশ্বাস আপনার রেকর্ডিং হ্যাঁ, স্ক্রিন রেকর্ডও অফ হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। একই সাথে এটা ঘটছে। মানে একই সাথে স্ক্রিন শেয়ার অফ হয়ে যাচ্ছে এবং আপনার রেকর্ডিং অফ হয়ে যাচ্ছে। কোনো একটা অদ্ভুত কারণে। তো চলুন আমরা চেষ্টা করব এটা বারবার একটু ডিস্টার্ব করতে পারে। আমি এজন্য দুঃখ প্রকাশ করছি আগেই। কারণ এটা আসলে আমার হাতে কিছু করার নাই। সো প্রোগ্রাম কন্ট্রোল স্টেটমেন্ট কি জিনিস, তাই না? প্রোগ্রাম কন্ট্রোল স্টেটমেন্ট কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে একটা ধরেন প্রবলেম আপনাদেরকে দেই। ধরেন আমরা আগের দিন কি করেছিলাম? আমরা জাস্ট কিছু জিনিসপাতি প্রিন্ট করেছিলাম, রাইট? তো আমরা চলুন একটু দেখি ইনপুট নেওয়া আগে শিখি। সো input.py নামে একটা আমরা ফাইল বানালাম এবং এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন আমরা চাচ্ছি একটা কিছু প্রিন্ট করতে। প্রিন্ট যে এন্টার ইওর এজ, এন্টার ইওর নেম। আচ্ছা নেম নিলাম, হ্যাঁ? তো এটা দিলে কি হবে আপনার নিশ্চয়ই মনে আছে। আমরা জাস্ট এটা যদি রান করি সামহাউ, তো রান পাইথন ফাইল, রান কোড। আচ্ছা রান পাইথন ফাইল দিলাম। অ্যান্ড এটা প্রথমবারে কাজ করে না কোনো এক অদ্ভুত কারণে। এবার আমরা দিলাম দেখুন এন্টার ইওর নেম, জাস্ট লেখাটা আসছে, হ্যাঁ? সো লেখাটা এসে তো আমাদের লাভ নেই। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যেন আমাদের এখানে কিছু একটা ইনপুট আমরা নিতে পারি, তাই না? যেমন ধরেন আমরা ফোনে যখন কোনো কিছু একটা ইউজ করি, ফর এক্সাম্পল আপনাদেরকে দেখাই একটু তাহলে বুঝতে পারবেন। ধরেন যে আমাদের ওয়েবসাইটে দেখাই এখানে। তো এখানে দেখেন আমাদের একটা রেজিস্ট্রেশন একটা অপশন আছে, হ্যাঁ? তো আমি যখন এখানটাতে কিছু একটা লিখবো তার মানে কি হবে বলেন তো? এটা একটা ইনপুট ফিল্ড, তাই না? এই যে দেখুন বলছে কি প্লিজ ফিল আউট দিস ফিল্ড। তো এটা তো আমরা বিভিন্ন এটাকে বলা হয় GUI। কি বলা হয়? GUI। এটাকে বলা হয় GUI। আমি লিখি এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিসপাতি। টার্মস। তো এটাকে বলা হচ্ছে GUI। এটা মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কি বলা হয়? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি না। আপনারা বুঝতে পারছেন যে এটা গ্রাফিক্যালি আমরা কাজ করছি। এজন্য এটা বলা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আরেকদিকে আপনার আমরা যেখানে কাজ করছি সেটা কি বলছিলাম আমরা? কনসোল বলছিলাম। নিশ্চয়ই আপনাদের মনে আছে এটাকে আমরা কনসোল বলছিলাম। তো এখন এই কনসোল আর GUI এর মধ্যে পার্থক্য কি? GUI গুলো মূলত আপনারা পরে বানাবেন। পরে বানাবেন বলতে আপনি যখন পাইথন ভালো করে শিখে ফেলবেন বা যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ যখন ভালো করে শিখে ফেলবেন, তো শিখে ফেলার পরে সাধারণত আমরা এই GUI এ সুইচ করি। বুঝতে পারছেন? তো আপনারাও এটা ইনশাআল্লাহ পারবেন অ্যান্ড এটা আমরা এখন এজন্য দেখব না। তো আমরা এখন মেইনলি কিভাবে কাজ করব? আমরা আপনার এভাবে ধরেন যে ইনপুট-টিনপুট এভাবে নিব না। এবার GUI এর মাধ্যমে নিব না। বরং আমরা যেটা করব, আমরা কনসোলে ইনপুট নিব। বুঝতে পারছেন? মানে কনসোলে কিছু একটা আমাদের লিখতে হবে এবং সেটাই হচ্ছে আমরা ইনপুট হিসেবে লিখব। এটা কিভাবে করা যেতে পারে? এজন্য খুবই সিম্পল, পাইথন আসলে খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ। তো আমরা ধরেন যে লিখতে পারি এভাবে x = ইনপুট। জাস্ট এটা লিখলে হয়ে যাবে। খেয়াল করছেন? জাস্ট x = ইনপুট অ্যান্ড আমরা ধরেন যে প্রিন্ট x। এখন এটা কাজ করে কিনা চলুন আমরা দেখি রান করে।
এই দেখুন আমাকে একটা বলছে কি এন্টার ইউর নেম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পজ হয়ে আছে। খেয়াল করেন আমরা যখন আগের ২ বারে দেখছিলাম তখন কিন্তু আমাদের পজ হয়েছিল না। বাট এখন কিন্তু আমাদের এটা পজ হয়ে আছে। এর অর্থ হচ্ছে আমার কাছ থেকে কম্পিউটার কিছু একটা ইনপুট নিতে চাচ্ছে। আমার কাছে কম্পিউটার কিছু কি চাচ্ছে? ইনপুট নিতে চাচ্ছে। তো আমি যেটা ইনপুট দিব সেটা কোথায় যাবে? x এর মানে অ্যাসাইন হয়ে যাবে। অর্থাৎ x এর মধ্যে সেটা অ্যাসাইন হয়ে যাবে। তো x কি জিনিস? x হচ্ছে একটা ভেরিয়েবল যেটাকে আমরা বলছিলাম চলক, যেটা কিনা চলাচল করতে পারে, যেটার মান যা ইচ্ছা হতে পারে। x এর মান যদি বলি ১, x এর মান ১, x এর মান যদি আমি ২, x এর মান ২, x এর মান যদি বলি ৩, x এর মান ৩। এটা কিভাবে কাজ করে না করে এটা আমি আপনার আ ২ টা ক্লাস আগে দেখাচ্ছিলাম। আপনার একটু দেখাই তাহলে আপনারা ওখানে দেখে নিতে পারেন যদি বিস্তারিত জানতে চান। এটা আপনার এই এখানে যাবেন। সি প্রোগ্রামিং এ আমি এটা ডিটেইলস আলোচনা করেছি যে কিভাবে এটা কাজ করে। এখানে তো আমার ধরেন আলোচনা করার দরকার নাই দেখে আমি করছি না। আ কই গেল? এই যে ভেরিয়েবলস ইন মেমোরি এই ক্লাসটাতে আমি মূলত এর ডিটেইলস আলোচনা করেছি যে কিভাবে মূলত কাজ করে। তো সংক্ষেপে জাস্ট এটা একটু দেখায় দিই। তো এটা আমি সাউন্ডটা অফ করে জাস্ট এখানে একটু সামনে আগায় দেখায় দিই কিভাবে কাজ করে তাহলে আপনারা বুঝতে পারবেন। আ এই যে মনে করেন যে এটা একটা আমাদের মেমোরি, হ্যাঁ? এটা আমাদের মেমোরি। তো যেটা করা হয় আমরা যখন বলছি যে x এর মান এত, কই গেল? এই তো এখানে। তো আমরা যখন বলছি x এর মান ৫ তখন এটা ধরেন যে মেমোরিতে কোথাও একটা সেভ হয়ে থাকছে, হ্যাঁ? এটা মেমোরি একটা কল্পনা করে নিই আমরা। আমরা যখন বলছি যে x এর মান ধরেন যে -12 বা সামথিং তখন সেটা মেমোরিতে সেভ হয়ে থাকছে। ধরেন আমরা বলছি পাই ইকুয়ালস টু 3.1415 মানে অনেক মান হবে বুঝতে পারছেন। তখন ওটা কোথায় থাকছে? মেমোরিতে সেভ হয়ে থাকছে। এটা মূলত আপনার মেমোরির সেভ হওয়ার একটা অংশ। কিভাবে সেভ থাকে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন চাইলে। তো আমরা চলুন তাহলে ব্যাক করি। আচ্ছা আবারও হলুদ হয়ে গেছে। আবারও হলুদ হয়ে গেছে। হ্যাঁ, একজন বলছেন পাইথনে আ আচ্ছা একজন কি প্রশ্ন করেছে? ইনপুট রিসিভ হয়। UI UX ডিজাইন হ্যাঁ, UI UX ডিজাইন লাস্টে সেমিকোলন লাগে না কোডিং এর লাইনগুলোতে? না। পাইথনে আপনার সেমিকোলন লাগে না। এটা সি তে লাগে। সি তে লাগে আপনার সি প্লাস প্লাস, জাভা তারপর জাভায় স্ক্রিপ্টে লাগে, লাগে না। এরকম একটা অবস্থা। আর পাইথনে লাগে না। সো চলুন আমরা আবার ওকে, তো আমি রেকর্ডিংটা আবার অন করে নিলাম। হোপফুলি আপনারা বিরক্ত হচ্ছেন না কারণ কিছু করার নাই। সো দেখুন আমরা যেটা বলছিলাম, তো এভাবে মূলত এটা মেমোরিতে সেভ হয়ে থাকে। বুঝতে পারছেন? তো এখন যখন আমরা এন্টার ইউর নেম বলছি আমি ধরেন যে আমার নামটা লিখলাম ইফতাহ। সো আমরা দেখুন আমার নামটা যখন লিখলাম, নামটা এক্স এর মধ্যে কি আছে? সেভ হয়ে গেছে এবং সেই নামটা কিন্তু আমার আবার প্রিন্ট করেছি আমরা এক্স এর মাধ্যমে। যার কারণে আমাদের নামটা আবারও প্রিন্ট হচ্ছে মিফতাহ। তো আমরা চাইলে কিন্তু এরকম করে লিখতে পারতাম যে ধরেন যে আ উইশিং ইউ এ হ্যাপি লাইফ। আমরা ধরেন যে এরকম লিখলাম যে উইশিং ইউ এ হ্যাপি লাইফ অ্যান্ড তারপর দিলাম কমা এক্স মানে কি? এক্স এ হবে মিফতাহ। এরপরে ধরেন যে আমি আবার লিখছি এক্সক্লেমেশন মার্ক। আপনারা ভাবতে পারেন যে এটা কি হলো, তাই না? চলুন আমরা রান করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে কি হচ্ছে। আমি এটা রান করি। এন্টার নেম বলছে দেখুন আমার নামটা লিখলাম মিফতাহ। দেখুন আমাকে বলছে কি যে উইশিং ইউ এ হ্যাপি লাইফ মিফতাহ। তো মূলত এখানে যেটা হয়েছে, আমরা যখন এখানে কমা দিয়ে লিখবো তখন অটোমেটিক্যালি আপনার একটা করে স্পেসিং এড হয়ে যাবে। হ্যাঁ? এই দেখুন একটা স্পেস এড হয়ে গেছে এবং এই স্পেস এড হয়ে আমাদের এই লেখাটা এসছে কি যে উইশিং ইউ এ হ্যাপি লাইফ মিফতাহ। এখানে এক্স যেহেতু লিখেছি এজন্য এক্স এসছে। তারপরে তো আমাদের এক্সক্লেমেশন মার্কটা চলে এসেছে। সো এভাবে মূলত আমরা সংখ্যা বা কোনো কিছু ইনপুট নিতে পারি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি কিন্তু এখনো ভেরিয়েবলের টাইপ নিয়ে আলোচনা করিনি। ভেরিয়েবলের টাইপ নিয়ে আলোচনা এর অর্থ কি? ভেরিয়েবলের টাইপ নিয়ে আলোচনা এর অর্থ হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ডেটা টাইপ থাকে। প্রশ্ন হচ্ছে ডেটা টাইপ কি জিনিস, তাই না? তো ডেটা টাইপ কি জিনিস আমরা একটু এক্সপ্লেইন করি। লেটস এক্সপ্লেইন ডেটা টাইপস। তো ডেটা টাইপ বলা হয় ধরেন যে ইন্টিজার বলে একটা ডেটা টাইপ আছে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা মানে কি? পূর্ণ সংখ্যা। তো আমি এগুলা সাধারণত অনেক ডিটেইলস এ আলোচনা করি। আপনাদেরকে বারবার বলছি যে, যেহেতু আমাদের এটা সংক্ষিপ্ত কোর্স সেহেতু আমি ডিটেইলস এ যাচ্ছি না। যতটুকু লাগে ততটুকু আমি আলোচনা করে চলে যাব। হ্যাঁ? সো দেখুন আমরা পূর্ণ সংখ্যা কি জিনিস? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যেটাকে কোন দশমিক জিনিস পাই থাকে না। যেমন ১০, ২৩, -৯, ০ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা? কারণ হচ্ছে এগুলোতে কোন দশমিক অংশ নেই। বুঝতে পারছেন? কোন যেহেতু দশমিক অংশ নেই এজন্য এটাকে আমরা বলছি পূর্ণ সংখ্যা। আপনারা ক্লাস 9 এ দেখবেন যে আ গণিত বইয়ের ১ম অধ্যায়ে বাস্তব সংখ্যা নামে একটা অধ্যায় ছিল। সেই অধ্যায়ে কিন্তু ডিটেইলস এগুলো নিয়ে আলোচনা ছিল। হ্যাঁ? সো ইন্টিজার একটা আমাদের গেল।
আমাদের আরো আছে কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলে একটা জিনিস আছে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার এটা দশমিক সংখ্যা আমরা বলতে পারি। ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা মানে কি? যেখানে দশমিক থাকবে। কমন সেন্স, তাই না? দশমিক সংখ্যা। ওকে। তো এটা কিরকম উদাহরণ হতে পারে? একটু উদাহরণ দেই আমরা যদি ধরেন যে এখনই দেখলাম 3.14115 ওই সামথিং ডট, 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 হ্যাঁ? তো এটা একটা হতে পারে। তারপর ধরেন যে আমরা দিলাম আ 23.2 লিখলাম হচ্ছে আমরা মাইনাস 25 পয়েন্ট সামথিং। তো এগুলো কি হলো? এগুলো দশমিক সংখ্যা। কেন? কারণ এগুলো দশমিক আছে সিম্পলি। তো আপনাদের কাছে একটা কুইজ, সংক্ষিপ্ত কুইজ। আপনারা বলেন দেখি যে আ 10.0 এটা কি পূর্ণ সংখ্যা হবে নাকি দশমিক সংখ্যা হবে? আপনারা এখনই জানান দেখি 10.0 এটা পূর্ণ সংখ্যা হবে নাকি দশমিক সংখ্যা হবে? বলেন দেখি। আচ্ছা, আজকে স্টুডেন্ট কমে গেছে। দেখছেন? একদম অর্ধেকের কমে চলে এসছে। আচ্ছা, একজন বলছে ইন্টিজার, একজন বলছে পূর্ণ। দেখি এবার মারামারি হবে। এবার একটা মারামারি হবে। ওকে, অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। দেখি। আচ্ছা, তো দশমিক তো বলেই দিলেন। ইন্টিজার, পূর্ণ। ফ্লোটিং পয়েন্ট না, ফ্লোটিং, পূর্ণ, ফ্লোট টাইপ নাম্বার। এটা মূলত ফ্লোটিং পয়েন্ট নাম্বার। কেন ফ্লোটিং পয়েন্ট নাম্বার? আমি বলছি ব্যাখ্যাটা। কেন ফ্লোটিং পয়েন্ট নাম্বার হচ্ছে? আপনারা ভাবছেন যে এটা তো ১০। এখানে দেখুন আমি কিন্তু বলে দিয়েছি দশমিক শূন্য এখানে। যখনই আমরা কোনো একটা পূর্ণ সংখ্যার সাথে দশমিক এড করব, সেটা শূন্য হোক যায় আসে না। দশমিক যখনই আমি এড করব মানে ডেসিমাল পয়েন্ট যখনই আমি এড করব, অটোমেটিক্যালি সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা থাকবে না, সেটা হয়ে যাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, হ্যাঁ? সো এটা প্রমাণ কিভাবে করতে পারি আমরা? চলুন আমরা একটু প্রমাণটা দেখে নিই আসলে, হ্যাঁ? সো আমরা একটা নতুন ফাইল বানাবো যেটার নাম দিব আমরা ডেটা টাইপস। ডেটা টাইপস ডট পাই। তো আমরা ধরেন একটা কাজ করি। আমরা উম প্রিন্ট করব, হ্যাঁ? প্রিন্ট করব অ্যান্ড এখানে টাইপ নামে একটা জিনিস আছে। তো টাইপের ভিতরে ধরেন আমি লিখলাম আপনার আবারও চলে গেছে রেকর্ডিং। খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখের। ওকে। ধরেন আমি লিখলাম 10.0 আমরা এটা দেখি কি হয়। এরর আসতে পারে, ভুলভাল আসতে পারে, সমস্যা নাই আমরা ভুলভাল নিব। দেখুন কি বলছে ক্লাস ফ্লট। তো আমি এটা বুঝতে পারছি ফ্লট মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ক্লাস কি জিনিস সেটা ক্লাস নিয়ে মূলত আমাদের এই কোর্সে আলোচনা আমরা করব না। ক্লাস হচ্ছে একটু পাইথনের একটু ধরেন যে একটু হায়ার লেভেলের আলোচনা, হ্যাঁ? যখন ইন্টারমিডিয়েট পাইথন শিখবেন তখন এটা বুঝতে পারবেন। এটা আপনাদের লাগবে না। সিম্পল পাইথনের জন্য এটা লাগে না, হ্যাঁ? তো আপনারা বারবার বলছি এটা আপনার সিম্পল এর জন্য লাগবে না। যতটুকু লাগবে আমি সব শিখাই দিব, হ্যাঁ? ভয় পাওয়ার কোনো দরকার নাই। তো দেখুন আমাদের টাইপ। এবার যদি আমি একটা একই কাজ করতাম, এটাকে আমি জাস্ট ১০ করে দিতাম। তাহলে দেখুন কি হতো? দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফ্লট আর একটা হচ্ছে ইন্টিজার। তার মানে আমরা বুঝতে পারলাম যে দশমিক সংখ্যা যখন দশমিক থাকবে সেটাকে বলি দশমিক সংখ্যা। আর দশমিক যদি না থাকে তাহলে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। সেটা হচ্ছে এই 0 এটা কি হবে? এটা কি ইন্টিজার হবে নাকি এটা ফ্লট হবে? আপনারা বলেন দেখি 0 টা। এটা কি ইন্টিজার হবে নাকি ফ্লট হবে? ইন্টিজার, 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 ইন্টিজার পূর্ণ সংখ্যা। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এই তো আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা রান করি দেখি। এই তো ইন্টিজার। এই তো। কংগ্রাচুলেশনস আপনারা বুঝতে পারছেন। তো এগুলো প্রশ্নই কিন্তু আমাদের কুইজে থাকবে, হ্যাঁ? আগের দিনে কুইজটা করেছেন কিনা দেখবেন যে কুইজ আমি দিয়েছিলাম WhatsApp এর মধ্যে লিংক। আপনারা অবশ্যই কুইজটা করে নিবেন। সো এবার আচ্ছা আপনারা তো অনেকজন করেননি। কি বলে জানি? আপনারা অনেকে GitHub এ স্টার দেননি। GitHub এ স্টার না দিলে আমার স্টার দিতে হবে। আচ্ছা। আচ্ছা, মিলিয়ে আপনাদের সব ক্লাস নোট পেয়ে যাবেন হচ্ছে এখানটাতে, হ্যাঁ? ক্লাস নোটগুলো আপনারা যে ক্লাস 1 এ গেলে ক্লাস নোট 1 পেয়ে যাবেন এবং আমি যখন আজকে ক্লাস শেষ করে দিব, তখন আমাদের ক্লাস 2 এর ক্লাস নোটটা এখানে পেয়ে যাবেন। এবং অবশ্যই এখানে একটা স্টার দিয়ে দিবেন। মাত্র ১৩ টা স্টার। মাত্র ১৩ টা স্টার। আরেকটা স্টার দিতে হবে। ওকে, চলুন আমরা এবার ব্যাক করি। এবার আরেকটা আমরা ডেটা টাইপ শিখব। সেই ডেটা টাইপটাকে বলা হয় আপনার স্ট্রিং। কি বলা হয়? স্ট্রিং। স্ট্রিং মানে আর কিছু না। স্ট্রিং মানে হচ্ছে এই যে এগুলো। মানে দেখতে পাচ্ছেন এটা কি? এটা কি হচ্ছে আপনার ডাবল কোটেশন মার্ক, রাইট? তো ডাবল কোটেশন মার্কে যা ইচ্ছা ভিতরে লিখলে সেটা হয়ে যাবে স্ট্রিং। অথবা সিঙ্গল কোটেশন মার্কের ভিতরেও লিখতে পারেন আপনি। যা ইচ্ছা সেটা হবে স্ট্রিং। তো আমরা একটু দেখি। স্ট্রিং বলতে আমরা ধরেন যে বুঝাই আপনার
এক বা একাধিক ক্যারেক্টারের সেটকে বলা হয় স্ট্রিং। একটু কঠিন, তাই না? সিম্পল ভাবে আপনি যা ইচ্ছা লিখবেন জাস্ট এই যে ডাবল কোটেশন মার্ক অথবা সিঙ্গল কোটেশন মার্কের ভিতরে রেখে দিবেন, স্ট্রিং হয়ে যাবে, হ্যাঁ? আমরা একটু দেখাই। সো আমি ধরেন যে প্রিন্ট টাইপ অফ কি লেটস সি কি আসে? এই দেখেন কি আছে str মানে হচ্ছে স্ট্রিং, হ্যাঁ? তো এরকম করে আমরা কয়েকটা আমরা টাইপ দেখলাম ডেটা টাইপ। আরো অনেক আছে। সব লাগবে না। আমরা যখন যতটুকু লাগবে আমরা দেখতে থাকবো। ঠিক আছে? তো চলুন আমরা তাহলে ডেটা টাইপ দেখলাম, আমরা ইনপুট দেখলাম অ্যান্ড এবার আমরা চলে যাব হচ্ছে পরের টপিকে। সেটা হচ্ছে সেটা কি? প্রোগ্রাম কন্ট্রোল স্টেটমেন্ট। এটার নাম দিব হচ্ছে আমি আপনার if ডট পাই if usage ডট পাই বা if 1 লিখি। if 1 আপনারা একটু কমেন্ট করেন দেখি এতটুকু যেটা আমি বুঝালাম সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা একটু কমেন্ট করেন। তারপর আমি আগাবো। কই কোথায় সবাই? ইয়েস একদম বলছে গট ইট GitHub বুঝি নাই। GitHub বুঝতে হবে না। GitHub বুঝতে হবে না। GitHub এ শিখাচ্ছি না। GitHub এর কোর্স ইনশাআল্লাহ আমি করাবো। আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিউরাল জেম এর চ্যানেলটা এবং এটা ফেসবুক পেজও আছে একটা সেটা ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আপনারা আপডেট পেয়ে যাবেন, হ্যাঁ? কারণ আমি ইনশাআল্লাহ ফ্রি কোর্স আনবো GitHub এর উপর সামনে। কাইন্ডলি রিপিট প্লিজ কোনটা? মাহমুদ মুন্না আপনি কি দেরিতে জয়েন করছেন সেটা আগে বলেন। আপনি ক্লাস শুরু থেকে আছেন নাকি দেরিতে জয়েন করছেন সেটা একটু বলেন। তারপর আমি রিপিট করব কি করব না সেটা বলছি। আমরা একটা সিনারিও চিন্তা করি। আমরা একটা সিনারিও চিন্তা করি। ধরেন আপনার আমরা এমন একটা প্রোগ্রাম বানাতে চাচ্ছি যে প্রোগ্রামটা কোন একটা সংখ্যা ইভেন নাকি অড সেটা যাচাই করবে। ইভেন আর অড কি জিনিস? এটা আসলে জোড় আর বিজোড়ের ইংরেজি কঠিন ২ টা শব্দ। আর কিছুই না, হ্যাঁ? জোড় আর বিজোড়ের জোড় নাকি বিজোড়? জোড় নাকি বিজোড়? এটা হচ্ছে ২ টা শব্দ। আ ফার্স্ট থেকেই। ওকে তাহলে আমি রিপিট করব। সোসাইটি or gathering of programmers coders in an online platform website GitHub and we have to make an account for that. Yeah, okay. আচ্ছা জোড় বিজোড়। ফার্স্ট থেকে আছেন, তাই না? ওকে আবার চলে গেছে। আবার শেয়ার দিচ্ছি। এই ৫-৭ মিনিট পর যাচ্ছে। এটা রিদম পাচ্ছি। তাহলে আমরা একটু জাস্ট রিপিট করে আবার ওইখানে চলে যাচ্ছি। ঠিক আছে? তো আমরা দেখুন কি শিখলাম? আমরা জাস্ট ২ টা জিনিস শিখেছি। একটা টার্মস কিছু GUI শিখেছি, কনসোল শিখেছি। GUI মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মেইনলি আমরা যা কিছু করি সেটা GUI করি আমরা। মেইনলি যেমন এই যে ক্রস দিচ্ছি, কিছু একটা করছি যে এই যে সব এগুলো সবই GUI বলা হয়। কারণ এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর কনসোল হচ্ছে এই যে এটাকে বলা হয় কনসোল, হ্যাঁ? এটাকে বলা হয় কনসোল এখানে টাইপ করলে। তারপর আমরা কি শিখেছি? ডেটা টাইপ শিখেছি। ডেটা টাইপ মধ্যে কি ছিল? ইন্টিজার ছিল। পূর্ণ সংখ্যা যেখানে কিনা কোনো এক্সট্রা কিছু নাই। ফ্লোটিং পয়েন্ট নাম্বার ছিল যেটা কিনা দশমিক সংখ্যা যেখানে কিনা এইরকম দশমিকের পর কিছু একটা থাকবে। আউলা-ঝালা কিছু থাকলে থাকতে পারে। আর স্ট্রিং হচ্ছে আমি ডাবল কোটেশন মার্ক অথবা সিঙ্গল কোটেশন মার্কের ভিতরে যা ইচ্ছা রাখলে সেটা হয়ে যাবে স্ট্রিং, ওকে? আরেকটা জিনিস আমরা শিখেছি সেটা হচ্ছে আপনার ইনপুট নেওয়া। তো ইনপুট নেওয়ার জন্য আমরা এই ইনপুট নামে ফাংশনটা ইউজ করি। তো এটা মেইনলি আমরা ইউজ করি। এখন এইটুকুই আমি শিখেছি আর কিচ্ছু শিখাইনি, হ্যাঁ? চলুন তাহলে আমরা আরো সামনে করতে ইনশাআল্লাহ বুঝে যাবেন। তো আমরা ধরেন চাচ্ছি একটা সংখ্যা ইভেন নাকি অড সেটা যাচাই করতে। তো ধরেন আমি লিখছি x equals to input অ্যান্ড এখানে একটা মজার জিনিস হচ্ছে কি আমি চাইলে কিন্তু এন্টার এ নাম্বার এরকম করে লিখতে পারি। মানে আমরা ইনপুটের ভিতরেই আমরা চাইলে এভাবে লিখতে পারি। কোনো ইস্যু হবে না। দেখাই আপনাদেরকে প্রমাণ আসলে যায় কিনা। এই দেখেন আমার কিন্তু এখানেই লেখা যাচ্ছে। তার মানে ইনপুটের ভিতরে আমরা কিন্তু একটা স্ট্রিং লিখতে পারি। বুঝতে পারছেন? মানে আলাদাভাবে প্রিন্ট করার দরকার নেই শুরুতে। সো আমরা ধরেন একটা নাম্বার চাচ্ছি তো আমরা একটা নাম্বার দিলাম ব্যাস। কিছু হলো না কেন? কারণ আমরা কিছু করিনি। x এর মানটা নিয়ে কিছু করিনি। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? আমি যদি প্রিন্ট করি টাইপ অফ x তাহলে কি হয় খেয়াল করুন। টাইপ অফ x দিলে কি হয়? একটু জাস্ট খেয়াল করুন। আমি ধরেন এখানে দিলাম ১২ দিলাম। আপনারা বলেন তো এখানে x এর টাইপ কি হবে? ১২ যদি আমি ইনপুট এন্টার চাপ দিই তাহলে x এর টাইপ কি হবে? আপনারা একটু কমেন্ট করেন দেখি। মানে কি হওয়া উচিত আরকি? Divide by 2 even otherwise odd ঠিক আছে। Maybe nature give you some message.
আচ্ছা, নো ক্লু ফর irrelevant মেসেজেস। স্ট্রিং, স্ট্রিং। হ্যাঁ, একদম বলছি স্ট্রিং বাট আপনারা ঠিক বলেছেন স্ট্রিং। বাট এটা তো আমরা আসলে কি দিচ্ছি? আমরা দিচ্ছিলাম এখানে ১২ তবু স্ট্রিং আসছে কেন? এর কারণটা হচ্ছে আমরা ইনপুটে যা কিছু নিব না কেন, পাইথন বাই ডিফল্ট সেটাকে স্ট্রিং ধরে নেয়। অন্যভাবে আরো যদি স্পেসিফিক ভাবে বলি, মেইনলি এটাকে স্ট্রিং হিসেবে মানে ট্রিট করে। প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এটা কিভাবে চেঞ্জ করতে পারি? চেঞ্জ করার খুবই সিম্পল একটা ওয়ে আছে। সেই ওয়েটা হচ্ছে আমরা এটা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ধরেন আমরা একটু টাইপ কনভার্সনটা দেখতে হবে। সংক্ষেপে আমরা টাইপ কনভার্সনটা দেখে ফেলি। x equals to 12, y equals to ধরেন যে আমি লিখলাম x, সরি, x equals to ধরেন লিখলাম আমি 12 and b equals to লিখলাম আমি আপনার হ্যাঁ, দেখুন আমি ২ টা জিনিস লিখেছি। একটা হচ্ছে x equals to 12 লিখেছি। এখন এই 12 টা কিন্তু আসলে আর পূর্ণ সংখ্যা হচ্ছে না। কারণ আমি কিসের ভিতর লিখেছি বলেন তো? ডাবল কোটেশন এর ভিতর লিখেছি। ডাবল কোটেশন এর ভিতর কিছু একটা লিখলে কি হবে? সেটা হয়ে যাবে আমাদের একটা স্ট্রিং। তার মানে x equals to 12 এটা একটা স্ট্রিং এবং y equals to x যখন বললাম এর মানে কি? এর মানে হচ্ছে y এর x এর মানটা চলে আসবে। সিম্পল কথা। এবার দেখুন এইটার সাথে একটা পার্থক্য আছে। আমরা যখন এখানে বললাম a equals to 12 কিন্তু b equals to বললাম integer of a। integer of a মানে কি? integer of a মানে হচ্ছে এই ১২ স্ট্রিংটাকে কনভার্ট করে ইন্টিজারে পরিণত করবে। প্রমাণ? দেখুন আমি যদি এবার এখানে প্রিন্ট করি টাইপ টাইপ অফ আমি y করব। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে টাইপ অফ b। খেয়াল করুন y কি আসবে জানেন? y আসবে স্ট্রিং। কারণ এটা কিন্তু আমাদের x স্ট্রিংই ছিল। বাট এখানটাতে b এটা কিন্তু আর স্ট্রিং আসবে না বরং একটা ইন্টিজার হয়ে যাবে। খেয়াল করুন আমি যদি রান করি, এই দেখেন উপরটা কিন্তু স্ট্রিং আছে, নিচেরটা হয়ে গেছে ইন্টিজার। এটাকে বলা হয় টাইপ কনভার্সন। কি বলা হয়? টাইপ কনভার্সন অর্থাৎ একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করাটাকে আমরা বলছি টাইপ কনভার্সন। আরেকটা আছে টাইপ কোয়ারশন। ওটা আমরা দেখছি না। ইমপ্লিসিট টাইপ কনভার্সনকে আমরা টাইপ কোয়ারশন বলতে পারি। ওটা আমরা আপাতত স্কিপ করছি। ঠিক আছে? তো এখন আমরা তাহলে সেম কাজটা কিন্তু এখানে করতে পারি। বাই ডিফল্ট এখানে আমাদের ইনপুট কি হিসেবে নেয়? স্ট্রিং হিসেবে নেয়। এটাকে আমরা চাইলে একটু জাস্ট ব্র্যাকেটের মধ্যে লিখে এরকম করে ব্র্যাকেট দিয়ে দিব অ্যান্ড এর মধ্যে আমরা জাস্ট ইন্টিজার লিখে দিব। হ্যাঁ? এই যে আইন্ট লিখে দিব। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আবারও স্ট্রিং চলে গেছে। সো ওকে হোয়াটএভার পরে ইনশাআল্লাহ দেখব। হ্যাঁ, আশা করি এর পরের দিনের মধ্যে ঠিক করে ফেলতে পারব। তো যেটা আমরা বলছিলাম যে এখানে আমাদের টাইপটা অটোমেটিক্যালি ইনপুট থেকে আমাদের কনভার্ট হয়ে স্ট্রিং হয়ে যাবে। আমি কি শেয়ার দিয়েছি স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়েছি। ভাই প্রকৃতি আপনারে মেসেজ দিছে। আজ অনেক ক্লাস নিছেন। এবার একটু রেস্ট নেন। আজকে নেইনি, কালকে নিয়েছি। আমি প্রতিদিনই ক্লাস নেই। চলুন মানে মেক্সিমাম ডেতেই ক্লাস নেই। আচ্ছা, তাহলে আমরা একটু রান করি এটা। কি হয় এবার? দেখুন এটার নাম্বার বলছে আমি একটা নাম্বার দেই অ্যান্ড আমাদের কিন্তু এবার ইন্টিজার চলে আসছে। কংগ্রাচুলেশনস আমরা কিন্তু আমাদের ১ম ধাপ পার করে ফেলেছি। সেটা কি? কোন একটা সংখ্যা ইনপুট নেওয়া। তো আমরা ইনপুট নিয়ে ফেলেছি। এখন আমাদের জাস্ট একটা কাজ করতে হবে সেটা সংখ্যাটা ইভেন নাকি অড যাচাই করতে হবে। এটা আসলে সিম্পল। খুবই সিম্পল পাইথন খুবই সহজ এবং সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ। বাট অনেক জটিল কাজ করা যায়। এজন্য পাইথনের ডিমান্ড অনেক বেশি। তো আমরা এটা কিভাবে করতে পারি দেখাই। আমরা খুবই সিম্পলি ভাবে বলতে পারি যে ইফ x percent 2 equals to 0, print even if x percent 2 not equal to 0
প্রিন্ট অড। কি করলাম আমি এক্সপ্লেইন করছি। আপনাদের ভয় পাওয়ার দরকার নাই যে কি করল? কিছু তো বুঝছি না। আপনাদের ভয় পাওয়ার দরকার নাই। এরর আসতে পারে আমরা চেক করি কি হচ্ছে আসলে। এন্টার এ নাম্বার আমরা ধরেন যে এটা ১২ নিলাম অ্যান্ড এটা বলছি ইভেন। ঘটনা কি ঘটলো আমি আগে বলি। এখানে আমরা বলেছি ইফ, ইফ মানে যদি x%2 = 0 হয় সেটা হচ্ছে ইভেন। প্রশ্ন হচ্ছে এই %2 মানে কি? তাই না? তো %2 মানে হচ্ছে এটা একটা মডুলাস অপারেটর বলা হয়। এটা কি বলা হয়? মডুলাস অপারেটর বলা হয়। মডুলাস অপারেটর। তো মডুলাস অপারেটর কি জিনিস? মডুলাস অপারেটর আসলে কিছুই না, ভাগশেষ। এটা হচ্ছে ভাগশেষ। আমি দেখাচ্ছি কিভাবে। এটা নির্ণয় করে কিভাবে? আপনার জাস্ট এই যে পার্সেন্টেজ দিতে হয়। কি দিতে হয়? পার্সেন্টেজ দিতে হয়। উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। প্রিন্ট 10% 4। ১০ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আপনারা কমেন্ট করেন দেখি। ১০ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? কমেন্ট করেন। কই স্ক্রিন কোথায়? ন্যাচা এত এভাবে মেসেজ দিচ্ছে কেন? ডিভিশন সাইন। আচ্ছা স্যার আমার ল্যাপটপে কেন জানি VS কোড কাজ করে না। VS কোড কাজ করবে না আসলে। আ ই এখানে VS কোড ল্যাপটপের মডেলের উপর নির্ভর করে। মানে প্রসেসরের উপর আরকি। সেটা প্রসেসর দেখতে হবে আপনার ARM নাকি আপনার Intel একটু দেখতে হবে। তো এটা ধরেন যে বিভিন্ন প্রসেসরের উপর ডিপেন্ড করে। আপনার ল্যাপটপের মডেল জানলে বা আপনি একটু সার্চ দিলে জানতে পারবেন। নিশ্চয়ই হয় কিনা ২.৫ ভাগশেষ জিজ্ঞেস করছি। ২.৫ কি করে হয় ভাগশেষ? আ না ভাগশেষ জিজ্ঞেস করছি। ভাগশেষের ক্ষেত্রে কিন্তু আমরা দশমিক নেই না, হ্যাঁ? সো যারা বলছেন ২ তাদেরটা ঠিক হয়েছে, যারা বলছেন ২.৫ তাদেরটা ভুল হয়েছে। তো আমরা দেখি রান করি কি হয়? আচ্ছা আবারও স্ক্রিন চলে গেছে। না এভাবে ক্লাস নেওয়া যায় না। আমি বিরক্ত হয়ে যাবো দেখছি। ওকে, আমরা এবার রান করি। দেখুন ২ এসছে। কেন? সিম্পল কাজ কারণ ভাগশেষ যেহেতু ২। আমরা এবার একটা কাজ করব সেটা হচ্ছে ১০০ কে আমরা ১৩ দিয়ে ভাগ দিব। প্রশ্ন হচ্ছে ১০০ কে ১৩ দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত হবে? আপনারা জানান দেখি। ১০০ কে ১৩ দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত হবে? একজন বলছেন ৮। বাকি কেউ দেখছি না। আপনারা কি মুখে ভাগ করেন নাকি এখনো? মুখে ভাগ করা ভালো। আ একজন বলছেন ৯, একজন বলছেন ৯। আচ্ছা মেহেদী হাসান বলছেন ৯, সাবিত ইবনে বলছেন ৯ ওকে। আমরা দেখি কি হয়? একটু গেস করি। আমরা একটু রান করে দেখি। ৯ ওকে। তা ৯ যারা বলছেন তাদের জন্য কংগ্রাচুলেশনস আপনারা ঠিক বলেছেন। তাহলে আমরা ব্যাক করি এবার পড়াশোনাতে। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা? আমি একটা পড়ানোর ক্ষেত্রে একটা ধাপে আগাচ্ছি। খেয়াল করছেন কি? এবং এই ধাপে আগানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যখন কোনো একটা টপিক দরকার হচ্ছে সেটা কিন্তু আমি শিখিয়ে আবারও ব্যাক করছি আমাদের মেইন টপিকে। সো এটা কিন্তু খুবই জরুরি বিষয় এটা শেখানোর জন্য। মূলত আ প্রচুর ক্লাস নিতে হয় যার কারণে অ্যা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে কিভাবে ক্লাস নিলে বেটার হয়। সো হোপফুলি আপনারা ভালোভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে একটু এখানে আমরা ব্যাক করি। দেখুন এখানে কি বলা হচ্ছে যে ইফ এক্স $2 এটা মূলত অ্যাম্পারসেন্ট সরি এটা কেন অ্যাম্পারসেন্ট এটা পার্সেন্টেজ বলি আমরা মডুলাস বলতে পারি। ইফ এক্স মডুলাস 2 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু মানে হচ্ছে সমান। এটা মানে কি সমান। এটা কিন্তু সমান না। এটা হচ্ছে সমান, হ্যাঁ? আমরা যে বলি না যে এটা সমান 0 তো এটা সমান। ২ টা সমান দিতে হবে স ইকুয়ালিটি যাচাই করার জন্য। যদি x কে ২ দিয়ে ভাগ দিলে ভাগশেষ ০ হয় তাহলে হবে প্রিন্ট ইভেন। আর যদি ভাগশেষ ০ না হয় সেক্ষেত্রে হবে অড। রান করি। কি হয় দেখি আমরা। এন্টার নাম্বার আমরা দিব হচ্ছে ৩৫। অড। ভেরি গুড। আমরা এবার এন্টার নাম্বার আমরা দিব হচ্ছে কত? ২৪৪। ইভেন। তাহলে দেখুন আমাদের কিন্তু প্রোগ্রামটা কাজ করছে।
এই প্রোগ্রামটাকে আরো একটু সুন্দর করা যায়। সুন্দর কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। তার আগে আপনারা বলেন তো এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান দেখি। এটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান। তারপরে আমরা নেক্সট টপিকে যাব। কোড রান হচ্ছে না। আচ্ছা কোড রান হচ্ছে না। কিসে? আপনি অ্যান্ড্রয়েডে আপাতত চালান দেখি। ওই অ্যাপের লিংক দিয়েছি না? অ্যাপের লিংকটা দিয়ে অ্যাপ থেকে আপাতত চালান। পরে রান করবেন, হ্যাঁ? আপাতত কাজ চালানোর মতো শেখার জন্য ওই যে অ্যাপটা দিয়েছি পাইড্রয়েড নামে ওইটা আপাতত চালান। তারপরে রান করবেন, ওকে? সো আমরা এবার ব্যাক করি। এখন এটা আরেকটু এফিশিয়েন্ট করা যায়। মূলত আপনি যদি কোনোদিন প্রোগ্রামার হন, আ প্রফেশনাল প্রোগ্রামার আরকি। শখের বশে না। শখের বশে হলে আসলে অতটা দরকার হয় না। যা ইচ্ছা করলে সমস্যা হয় না। বাট প্রফেশনাল যখন প্রোগ্রামার হবেন তখন একটা জিনিস খেয়াল রাখতে হয় যে প্রোগ্রামকে সবসময় এফিশিয়েন্ট, কস্ট ইফেক্টিভ বানাতে হয়। এফিশিয়েন্ট, কস্ট ইফেক্টিভ এবং অপটিমাইজড ও বটে। মানে এগুলো বিভিন্ন শব্দ। কিরকম? এই প্রোগ্রামে একটা সমস্যা হচ্ছে কি দেখুন, বারবার আমি চেক করছি। একবার চেক করছি যে এটা ০ এর সমান কিনা, এখানে চেক করছি এটা ০ এর সমান মানে অসমান কিনা। এটা কি দরকার আছে? কেমন হতো যদি আমি একবার চেক করলে তো ইভেন। যদি চেক করি ইভেন হয় তাহলে ইভেন অথবা অড। এই সিম্পল কাজটা করলে কম্পিউটারে আপনারা ভাবছেন যে কম্পিউটারের তো খুব বেশি ক্ষতি হচ্ছে না। না। সিম্পল প্রোগ্রামে আপনার মনে হতে পারে কম্পিউটারের ক্ষতি হচ্ছে না। বাট চিন্তা করেন যদি একটা প্রোগ্রামের ভিতরে লাখ, লাখ ইফ থাকে তাহলে কেমন হবে? সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটা নিঃসন্দেহে এফিশিয়েন্ট হবে না। তো এই জিনিসটাই মূলত আমরা করতে পারি একটা সিম্পল ট্রিক ইউস করে সেটা হচ্ছে এখানে লিখে দিব এলস। এলস মানে অন্যথায় বা অথবা। ইফ মানে যদি এরকম হয় তাহলে প্রিন্ট ইভেন, এলস মানে অথবা অড। দেখুন আমি যদি রান করি প্রোগ্রামটা কিন্তু সেম কাজ করবে। আমি রান করি দেখুন আমাদের ২৩ অড কাজ করছে। আমি আবারও রান করি 26 ইভেন। সো আমাদের প্রোগ্রামটা কাজ করছে অ্যান্ড আমাদের স্ক্রিনও অফ হয়ে গেল। সো আমরা আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। কি যে ক্লাস শেষ পর্যন্ত থাকবেন কিনা? তোমাদের বকা দেন স্ক্রিন শেয়ারিং কে। না, এটি একটু মারামারি করতে হবে এর সাথে নাহলে হবে না। আচ্ছা একজন বলছেন যে আচ্ছা মেহেদী হাসান তো চোখ মুখ কি ওই যে স্কুইরেল না কি জানি বলে। জি ভাই শেষ পর্যন্ত থাকবো। ওকে ইনশাআল্লাহ ওকে। চলুন আমরা ২ জন থাকলে এনাফ। আমরা একটু ব্যাক করি। সো আরেকটা এবার আমরা জিনিস করব। সেটা হচ্ছে আমরা এবার একটা প্রোগ্রাম বানাবো। প্রোগ্রামটা হবে if 3 এলিফ। আমরা তো সবাই আ পাস করেছি, তাই না? ওই এট লিস্ট পড়াশোনা তো করছি। ৩, ৪, ৫ কিছু একটা তো করছি। ওখানে দেখবেন যে এ প্লাস বলে একটা জিনিস ছিল। এ প্লাস, এ মাইনাস, এ, বি, সি, ডি। ভার্সিটি আসলে ফেল হয়, তাই না? এফ আসে মাঝে, মাঝে। সো আসবে। কংগ্রাচুলেশনস যদি কারো এফ এসে থাকে। তো আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই গ্রেডিং সিস্টেমটা বানাতে পারি। আমরা একটা প্রোগ্রাম বানাবো যেটার সাহায্যে আমরা গ্রেডিং করতে পারবো। সো কিরকম হবে? আমরা ইনপুট নিবো হচ্ছে আমরা একটা নাম্বার ইনপুট নিবো। একটা সংখ্যা ইনপুট নিবো অর্থাৎ মার্ক ইনপুট নিবো। মার্ক নিবো আমরা ইনপুট আর আউটপুট কি হবে? আউটপুট হবে আমাদের গ্রেড। তো সিম্পল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মার্ক তো আমরা জানি ৮০ থেকে ওই যে ৭০ থেকে এত। তো ওইটাই আমরা করব। সো সিম্পল কাজ আমরা আগের মতোই জাস্ট কপি করতে পারি এখানে। কারণ আমাদের খুব বেশি তো কাজ নাই। আমরা এটাই জাস্ট ধরেন কপি করে ফেলি। কপি করে আমরা এখানে লিখে দিব, হ্যাঁ? সো এখানে আমরা দেখুন কি লিখেছি যে একটা মার্ক নাম্বারের জায়গায় কি হবে? মার্ক হবে। তো আমরা এটা লিখলাম। টাইপ অফ আমাদের আর এটা প্রিন্ট করার দরকার হচ্ছে না। সো ইফ এটা মার্ক লিখে দেখি তাহলে আমাদের সুবিধা হবে। ইফ মার্ক এবার আমরা একটা কাহিনী আছে। সেটা কি? ইফ মার্ক ইস গ্রেটার ইকুয়াল 80 প্রিন্ট
এ প্লাস মানে কি ৮০ থেকে বড় হলে এটা কিন্তু গ্রেটার ইকুয়াল মানে তো বোঝেন আপনারা তাই না? এটা গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল এইগুলো তো আপনার শিখে আসা উচিত। আপনারা কে কোন ক্লাসে পড়েন একটু জানান তো দেখি? আপনারা তো ভার্সিটিতে বা অন্য কোথাও একটু পড়বেন তাই না? ড্রপ আউট আপনি ড্রপ আউট? আচ্ছা বাকিরা কি অবস্থা? 1, 2 বাস 2nd ইয়ার আচ্ছা। আপনার পারা উচিত অবশ্যই। আমি একবার একটা ক্লাস 8 এর বাচ্চাকে পড়াতে গেছি, হ্যাঁ? কিন্তু ওকে দেখে মনে হয় যে ওই ক্লাস 3-4 এ পড়ার মতো। অ্যান্ড এই বাজে অবস্থার কারণ কি? সে নরমাল যোগ-বিয়োগের অঙ্ক পারে না। এরকম অবস্থা। কোন কি জিনিস সেটা পারত না। তো এরকম স্টুডেন্টকে আমি পড়াইছি। সো আচ্ছা বিএসসি তাহলে তো আপনারা অবশ্যই বুঝবেন। সো আর তবে আমরা অবশ্যই দেখাবো। কারণ হচ্ছে এখানে শুধুমাত্র আপনারা আছে এমনটা না। অনেক সময় আমাদের ছোট বাচ্চারাও ক্লাস করে। ক্লাস 9-10 ও আছে অনেকে আরো ছোট ক্লাসও করে। সো সব অডিয়েন্স এর জন্য আমি দেখাচ্ছি এটা, হ্যাঁ? আমাদের কিছু আ ইকুয়ালিটি চেক করা। এটা ইকুয়ালিটি বা এটাকে আমরা বলব যে নামটাই তো ভুলে গেছি হোয়াটএভার। এটা চেক করব আমরা, হ্যাঁ? চেক। তো এটার জন্য আমরা ধরেন যে কিছু সিম্বল আছে। সো সিম্বল গুলো আমি একটু লিখি। সিম্বল গুলোর মধ্যে যেমন এটাকে বলা হয় আপনার গ্রেটার দ্যান আবার এটাকে বলা হয় লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান না উল্টা হলো তো। এটা গ্রেটার দ্যান, এটা লেস দ্যান। আচ্ছা এটা মিনিং আছে অবশ্য থাক। আর না করি। তো এরকম করে বুঝছেন তো এটা গ্রেটার দ্যান, লেস দ্যান এটা কিছু একটা হয়। উল্টাপাল্টা লিখতে পারি, সমস্যা নাই। তারপর ধরেন যে ইকুয়ালস, ইকুয়ালস এর জন্য আমরা এটা ইউজ করি। তারপর নট ইকুয়াল এর জন্য আমরা এটা ইউজ করি। নট ইকুয়াল এটাকে বলি। মানে হচ্ছে ইকুয়াল না। তারপর আমরা হচ্ছে গ্রেটার ইকুয়াল এভাবে লিখি। তারপর লেস ইকুয়াল এভাবে লিখি। তো এভাবে আরকি আমরা ইউজ করি, হ্যাঁ? এটাকে বলা হচ্ছে এরকম জিনিসপাতি। মানে এটা বড় অথবা সমান, এটা হচ্ছে ছোট অথবা সমান এভাবে আরকি হয়, হ্যাঁ? তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব কঠিন জিনিস না। তো মার্ক এটা। আমরা তখন আরেকটু বানাই। ইফ মার্ক এত এটা। তারপরে আমরা আরেকটা বানাই। সেটা হচ্ছে যে মার্ক যদি আ ৭০ এর থেকে বড় হয় সেক্ষেত্রে এটা। তারপরে এটা হবে। আমি জাস্ট আর ২ টা বানাবো। এটা হবে A মাইনাস আর এটা হবে B। আচ্ছা আবার চলে গেছে মনে হয়, তাই না? দাঁড়ান আমি এখনই আসছি। আমি এখনই স্ক্রিন শেয়ারটা আবার অন করছি। আ ওকে। তো স্ক্রিন তুমি চলে গেলে কেন? আচ্ছা ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি এটার নাম আছে, নামটা ভুলে গেছি। উম এই যে। কম্প্যারিজন অপারেটর, কম্প্যারিজন অপারেটর। আচ্ছা তো এটাকে বলা হয় আপনার তুলনা অপারেটর বা আ কম্প্যারিজন অপারেটর। আরো কিছু আছে লজিক্যাল অপারেটর আছে অ্যান্ড এটা আমরা কপি করে রাখি। তো অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। আসলে অনেক ধরনের অপারেটর আছে। এগুলোকে বিভিন্ন অপারেশন করে দেখে এটাকে বলা হয় অপারেটর। তো আমি লিখে রাখছি, হ্যাঁ? সো এখানে আমি সাপোজ লিখে রাখছি। আর ক্লাস নোটে আপনারা পেয়ে যাবেন এগুলো। এই যে আপনার ওই যে GitHub এ লিংকে পেয়ে যাবেন, হ্যাঁ? আর ভয় পাওয়ার দরকার নেই যে এটা কই পাবো? GitHub এ পেয়ে যাবেন। সো এটা জাস্ট আমি লিখে রাখছি। আপনারা পেয়ে যাবেন জিনিসপাতিগুলো। এখন এটাকে বলা হচ্ছে কম্পারিজন অপারেটর বা তুলনা অপারেটর। এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি জিনিস আমরা একটু পরে দেখছি। তো এখানে যেটা হবে আমি এবার একটা ইনপুট দেই। সংখ্যার একটা ইনপুট দেই। আমি দিলাম ধরেন যে ৮০ কত আসলো? হায়, হায়! A প্লাস এসছে, A এসছে, A মাইনাস এ B এতগুলা গ্রেড আমি একসাথে পেয়ে গেছি। তাহলে তো মানে কত বেশি পাচ্ছি দেখছেন? 5, 4.5 এটা মানে 4 তারপর এটা কত 3.5 মানে এতগুলা গ্রেড সমান পেয়ে গেছি আমি। মানে সেই। মূলত এভাবে কাজগুলা করা হয় না। এখানে আমাদের এই যে একটা লজিক্যাল অপারেটর বলে বিষয় আছে। এটা হচ্ছে একাধিক শর্তকে আমরা যখন একত্রিত করতে চাই বা যুক্ত করতে চাই, সেক্ষেত্রে মূলত আমরা কিছু অপারেটর ইউজ করি। অপারেটর কি জিনিস? অপারেটর আমরা যদি দেখিনি, এই যে এগুলো অপারেটর বলা হয়, হ্যাঁ? তো এক্ষেত্রে আমরা লিখব হচ্ছে এন্ড মার্ক ইস লেস ইকুয়াল 100 মানে কি? মার্ক ১৮০ থেকে বড় হতে হবে অথবা সমান এবং এন্ড মানে এবং ১০০ থেকে কম হতে হবে অথবা সমান। সেম এটাকেও একই কাজ করতে হবে। এখানে আমরা এন্ড এটা উপরে যুক্ত করে দিব। এখানে কি হবে বুঝতে পারছেন আপনারা? এখানে হবে হচ্ছে এন্ড মার্ক ইস লেস দেন আ লেস দেন 80 হবে, হ্যাঁ?
সিম্পল জিনিস। এরপরটাতে হবে less than 70 এবং এরপরটাতে হবে less than 60। ওকে। সো এবার আমরা আপনার রান করব। রান করে দেখি কি হয়। সো এন্টার মার্ক 80। ইয়েস! এবার আমরা A+ পেয়ে গেছি। আর ওই A মাইনাস B ওগুলো পাইনি। আমরা A+ পেয়ে গেছি। ইয়ে! এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাও কিন্তু inefficient। কেন inefficient? কারণ হচ্ছে দেখুন আমরা এতগুলো if দিয়ে চেক করছি। কি করা যেতে পারে? সিম্পল একটা কাজ আছে। এখানে elif বলে একটা জিনিস আছে। elif এর মানে হচ্ছে if একবার চেক করে যদি কাজ মানে শর্ত যদি পূর্ণ হয়ে যায় তাহলে elif আর চেক করবে না। তাহলে হবে কি জানেন? তাহলে আমাদের এই প্রোগ্রামটা এফিশিয়েন্ট হয়ে গেল। দেখেন? তার মানে আমাদের একবার if চেক করলে আর বাকিগুলো আমাদের চেক করার কোন দরকার নাই। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের সিম্পল কাজ। অ্যান্ড দেখুন আমাদের কাজ করবে প্রোগ্রাম সেম ভাবে প্রোগ্রাম কাজ করবে। আসলে আরো বেশি এক্সপ্লেইন করা দরকার ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। প্লাস খুবই জ্বালাচ্ছে নেটওয়ার্ক তো না এই যে স্ক্রিন শেয়ারিং টা। এভাবে আমরা করতে পারি। এখানে আরেকটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে এটা শেষ করে দিই তাহলে হচ্ছে ভালো করে বুঝাতে পারব। নাহলে কেমন হয়ে যাচ্ছে। তো এবার আমি ধরেন যে লিখব হচ্ছে ৪০ ৪০ এর উপরে অ্যান্ড এটা হচ্ছে ৫০ এর নিচে। আর এটা হবে হচ্ছে সি। একবার আমায় সি দিয়েছিল জানেন? একবার আমায় সি দিয়েছিল। সমাজ পরীক্ষাতে আমাকে জেএসসি তে সি দিয়েছিল। তো পরে বোর্ড চ্যালেঞ্জ করলো। আমার তো খুব মন খারাপ যে সি এত তো খারাপ পরীক্ষা দেইনি এট লিস্ট। তো তারপরে আলহামদুলিল্লাহ আমার এ প্লাস এসছিল। কিন্তু ততদিনে তো মনটা খারাপ হয়ে গেছিল। যে এত কেন কম দিল? তো দেখুন এই সি এবং লাস্ট কি চেক করি আমরা বলেন তো? লাস্ট হচ্ছে ফেল। তো এলিফ মার্ক এত। এখন দেখুন লাস্টেরটাতে কিন্তু আমাদের আর এই চেক করার দরকার নাই। আমরা সরাসরি লিখে দিতে পারি হচ্ছে এলস। এলস আমরা এই মার্কটা চেক করার দরকার নাই। এলস ফেল। একে আর চেক করে লাভ নাই। এ তো ফেল করে ফেলছে। এই কত আর পাবে? ফেল। এফ ফেল লিখে দিই। ওকে এবার রান করে আমরা দেখুন কি হচ্ছে। আ আমাকে কত দিয়েছিল আমি জানি না। বাট ৪৯ ধরে রাখলাম। কত হয়? ৪৯ হচ্ছে সি। ইয়েস! আমি সি পাইছি সমান আছে। সো হোপফুলি আপনারা একটু জানান দেখি এটুকু যেটুকু বললাম আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এবং ক্লাসটা কি আপনাদের ভালো লাগছে কিনা একটু জানাবেন। পাইথনে কি এলিফ বলে? হ্যাঁ, পাইথনে এলিফ বলা হয়। এটাকে বলা হয় এলস ইফ এটাকে সংক্ষিপ্ত রূপে এলিফ বলা হয়। আচ্ছা এন্ড অর নট এলিফ এফ প্লাস দেন এফ প্লাস কেন এফ প্লাস দিব কেন? বা ডিআইকে আচ্ছা ঠিক আছে। মিনিং কিছু বুঝিনি। ওকে। আমরা কিছু কাজ দিয়ে আপনাদের শেষ করে দিব। আমরা কিছু কাজ দিয়ে শেষ করে দিব। সেটা হচ্ছে আপনাদের এই সবগুলো তো আপনারা নিজেরা করবেনই। পাশাপাশি কিছু হোমওয়ার্ক আপনাদের করতে হবে। ক্লাস 2 সে হোমওয়ার্কটা কি জিনিস? আপনাদের আমি বেশ কিছু হোমওয়ার্ক আচ্ছা ক্লাস শেষ হওয়ার পরে তো একটা কুইজ থাকবে অবশ্যই। পাশাপাশি আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্কগুলো আপনারা অবশ্যই জমা দিবেন। অ্যান্ড জমা দিবেন এটা মেইনলি আমরা যেটা করি আপনার আ আমাদের নিউরাজেমে এখানে জমা দেওয়ার অপশন থাকে টাস্ক জমা দেওয়ার। তো সেটা যেহেতু করা সম্ভব হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনারা কি করবেন আমি জানি না। মানে কোথাও একটা জমা দিতে হবে। হোয়াটসঅ্যাপ এ দিতে পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ এ জমা দিতে পারেন। এটা করতে পারেন। তো দেখুন এখানে আমাদের ক্লাস 2 তে কিন্তু এড হয়ে গেছে। এই যে এখানে গেলে আপনি ক্লাস 2 এর নোটটা পেয়ে যাবেন। তো এইটার উপর কিন্তু টোটালটার উপর কি থাকবে আমাদের কুইজ থাকবে। অ্যান্ড আমরা এখন কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাব। এলিফ লিখলাম কেন কোডে? এলিফ লিখলাম হচ্ছে আচ্ছা এলস ইফ এর শর্ট ফর্ম GitHub এ জমা দেই। GitHub এ কিভাবে জমা দিবেন? আচ্ছা ঠিক আছে GitHub এ কিভাবে জমা দিবেন আমি জানি না। দিয়েন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মাঝে আমি GitHub এও জমা নেই। বাট যেহেতু এটা সহজ করার জন্য আমি GitHub টাতে বলছিলাম না। কারো প্রশ্ন আছে? কারো কোয়েশ্চেন আছে? এলিফ কেন দেই? একজন প্রশ্ন করছেন। এলিফ মূলত আমি একটু এক্সপ্লেইন করি। এটা তাড়াতাড়ি করে বলা হয়েছে। দেখুন আমরা এখানে ইফ দিলেও কোনো সমস্যা ছিল না। বাট ইফ দিলে একটা সমস্যা হচ্ছে কি প্রত্যেকবার চেক করত। তো এই প্রত্যেকবার চেক করা আটকানোর জন্য মূলত এলিফ দিয়ে দিয়েছি। এই ইফ যদি চেক করে শর্ত পূর্ণ হয়ে যায় তাহলে এই এলিফ গুলো আর চেক করবে না। যদি শর্ত পূর্ণ না হয় তাহলে এখানে নামবে, তারপর চেক করবে, এখানে নামবে, চেক করবে, এখানে নামবে, চেক করবে। ধরেন যে এখানে এসে শর্ত পূর্ণ হয়েছে তাহলে এই নিচের গুলো আর চেক করবে না। বুঝতে পারছেন? এই এলিফ এর কাজ হচ্ছে এটাই। প্রোগ্রামকে একটু এফিশিয়েন্ট করা। ওকে, তাহলে আমরা
আ এখানে শেষ করে দিচ্ছি। আমাদের কালকে কিন্তু আবারও ক্লাস আছে রাত 9:30 টার সময়। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অ্যান্ড হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। কালকে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।